হচ্ছে এবার। ওকে, স্যার বলছিলাম আগের দিনের ক্লাসটা কি আপনার অ্যাপে পাওয়া যাবে স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, আগের দিনের ক্লাস অ্যাপে পাওয়া যাবে। আর আজকে পাচ্ছি না স্যার, ওটা কিভাবে? দুইটা তোমরা মোস্তফা স্যার মনে হয় আগের দিন নাম্বার দিয়েছিল, সুবিধা অসুবিধা মোস্তফা স্যারকে একটু কল করো। কি স্ক্রিন শেয়ার হয়েছে কি দেখো, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার, এন্টার স্ক্রিন। তাহলে তোমাদের সুবিধা অসুবিধা তোমরা একটু, যাদের যেগুলো প্রবলেম, মোস্তফা স্যারের নাম্বারে তোমরা ফোন করো, স্যার তোমাদের সুবিধা অসুবিধা দেখবে। হ্যাঁ? বোঝা গেছে কি বললাম? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। আমরা আজকে আজকে সবার একটু কাজ দিয়ে দেওয়া হবে, টাস্ক, মানে আগামী সপ্তাহের মধ্যে কোন কোনগুলো টপিকগুলো নিজেরা একটু পড়ে কমপ্লিট করবে, সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা ডিসকাস করবো, আলোচনা করবো। তাহলে আমরা যে বিষয়গুলো আমাদের মূলত আলোচনার বিষয় রয়েছে ইন্টারভিউতে, যে টপিকগুলোর উপরে আমাদের কোশ্চেন করতে পারে, সেই টপিকগুলো আজকে আমরা একটা একটা করে দেখব এবং কিছু আলোচনা করব আমরা এই সমস্ত বিষয়গুলো। তাহলে দেখো, প্রথমে আমাদেরকে যেটা দেখতে হবে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি, এই বিষয়টা কিন্তু যথেষ্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, জাতীয় শিক্ষানীতি। তাহলে আমরা আজকে প্রথমে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020। জাতীয়, একটুখানি রেকর্ডটা অন করে দিই। আজকে আমরা যেটা করব, জাতীয় শিক্ষানীতি, যে টপিকগুলো থেকে মোটামুটি কোশ্চেন আসার মতো সম্ভাবনা একটু বেশি, সেইগুলোকে আমরা আগে কমপ্লিট করব। তাহলে জাতীয় শিক্ষানীতি ভারতের শিক্ষা ব্যবস্থার কিন্তু, বা আমাদের শিক্ষা ব্যবস্থার কিন্তু বিরাট একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু নিয়ে এসেছে। সেই জন্যে এই জাতীয় শিক্ষানীতি থেকে যারা মোটামুটি, সে প্রাইমারি হোক বা এসএলএসটি হোক, যে কোনো ইন্টারভিউতে জাতীয় শিক্ষানীতির উপরে কোশ্চেন করার সম্ভাবনা খুবই বেশি। এই জাতীয় শিক্ষানীতির ব্যাপারটা খুব ভালো করে জানতে হবে। জাতীয় শিক্ষানীতি বিষয়টা কি, দেখো, কেরানি তৈরি করা না, শিক্ষার যাতে গুরুত্ব সব থেকে বেশি দেওয়া যায়, সার্বিক উন্নতি সব থেকে বেশি করা যায় শিক্ষা ক্ষেত্রে, সেই জন্য যে জাতীয় শিক্ষানীতি 2020 যেটা, এইটা কিন্তু তোমার ভালো করে জানতে হবে। এখান থেকে মূলত জেনে রাখতে হবে যে জাতীয় শিক্ষানীতি প্রথম কবে চালু হয়। 1968 সালে, তোমার মাথায় রাখতে হবে তোমাদের 1968 সালে। তাহলে প্রথমে ইন্দিরা গান্ধীর সময়,
তাহলে 1968 সালে ইন্দিরা গান্ধীর সময়ে শিক্ষা ব্যবস্থাকে অনেক বেশি মজবুত করে তোলার জন্য তোমার প্রথম জাতীয় শিক্ষানীতি কিন্তু চালু হয়। এরপর 1986 সালে, তাহলে এরপরে এটা 1986 সালে রাজীব গান্ধীর সময় এই জাতীয় শিক্ষানীতি কিন্তু তোমার মডিফাই করা হয় বা চালু করা হয়। তারপরে 1992 সালে এটা আবার পরিবর্তন করা হয়। 1992 সালে এই শিক্ষানীতির কিছু চেঞ্জ বা পরিবর্তন বা সংশোধন করা হয়। এরপরে 2019 সালে 29 জুলাই, তাহলে 2019 সালে এটা হচ্ছে খসড়া তৈরি করা হয়, খসড়া নির্মাণ করা হয়। আর 29 জুলাই 2020 তাহলে এই নীতি বৈধতা পায়। তাহলে 29 জুলাই 2020-তে নীতিটি বৈধতা পায়। তাহলে জাতীয় শিক্ষানীতি প্রথমে মাথায় রাখতে হবে 1968 সালে ইন্দিরা গান্ধীর সময়ে, এবং এরপর যেটা সংস্করণ হয় 1986 সালে, এটা কার সময়? রাজীব গান্ধীর সময়। তারপর এই যে 1992 সালে কিছু সংস্কার বা পরিবর্তন করা হয়। তারপরে দেখো 2019 সালে এই যে খসড়া, সেই খসড়াটা কিন্তু নির্মাণ করা হয়। আর 29 জুলাই 2020 সালে এই নীতিটি বৈধতা পায়। তাহলে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল, তাহলে এই 2020 জাতীয় শিক্ষানীতি সম্পর্কে কিছু তথ্য। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল কমিটি ভারতীয়, দেখো আগে বলতে পারে যে এই কমিটি সুপারিশ কে করেছিলেন? তাহলে কমিটি সুপারিশে ছিলেন যে নতুন শিক্ষানীতি যেটা, তাহলে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রাক্তন কে তোমার হচ্ছে কৃষ্ণস্বামী তোমার কস্তুরী রঙ্গন। তাহলে কৃষ্ণস্বামী কস্তুরী রঙ্গন উনি কিন্তু ওনার যে কমিটি, এই কমিটি কিন্তু তোমার সুপারিশে জাতীয় নতুন যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতি প্রচলন করে। তাহলে এর যে পরিবর্তনগুলো ছিল, সেই পরিবর্তনগুলো একটু ভালো করে জানতে হবে। তাহলে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন বা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এটা হবে তোমার মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। মন্ত্রকের নাম পরিবর্তন করে রাখা হলো শিক্ষা মন্ত্রক। এই শিক্ষা মন্ত্রক এরা কিন্তু তোমার শিক্ষা এর মধ্যে যেটা পরিবর্তন হলো, তোমার হচ্ছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন যেটা বা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এর নাম মন্ত্রকের নামটাকে পরিবর্তন করে রাখা হলো শিক্ষা মন্ত্রক। আর যেটা গুরুত্বপূর্ণ বিষয়, জিডিপি 6%, তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জিডিপি, যেটা জিডিপি 6% শিক্ষা খাতে খরচ করতে হবে। তাহলে জিডিপির আগে প্রায় 1.5 থেকে 2% এর মতো ছিল, তাহলে সেটা হচ্ছে 6% কি করতে হবে? শিক্ষা খাতে খরচ করতে হবে, শিক্ষা খাতে এই খরচটা করতে হবে। তাহলে জিডিপি যদি 6% শিক্ষা খাতে খরচ হয়, তাহলে শিক্ষা ব্যবস্থায় কিন্তু অনেক পরিবর্তন আনা সম্ভব হবে। অনেক নতুন নতুন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব, অনেক নতুন শিক্ষক বা টিচার রিক্রুটমেন্ট হবে, সেক্ষেত্রে কিন্তু শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আনা সম্ভব হবে। দেখো 6 থেকে 14 বছরের পরিবর্তে 3 থেকে 18 বছরের বাচ্চাদের রাইট টু এডুকেশনের আওতায় আনা হবে। তাহলে আগে যেটা ছিল 6 থেকে 14 বছর, তার পরিবর্তে এখন 3 থেকে 18 বছর এর বাচ্চাদের রাইট টু এডুকেশন এর আওতায় আনা হবে। RTE, রাইট টু এডুকেশন, যেটা এর আওতায় কিন্তু আনা হবে। তাহলে 3 বছর থেকে কিন্তু বাচ্চারা কি হবে? 3 বছর থেকে বিদ্যালয়ের সঙ্গে তারা পরিচিতি লাভ করবে, অর্থাৎ 3 বছর থেকে তারা বিদ্যালয়ে যাওয়া বা তাদের মধ্যে কেন 3 বছর থেকে বিদ্যালয়ে যাওয়ার কথা বললো এই নীতি? তার কারণ যখন একটা বাচ্চা 5 বছর 6 বছরে বিদ্যালয়ে যাচ্ছে, তাহলে তার মধ্যে অনেক ভীতি,
বা বিদ্যালয়ের প্রতি একটা বিরূপ মনোভাব, খারাপ মনোভাব থাকতে পারে। বাবা মা ছাড়া অনেক বাচ্চা থাকতে পারে না, কান্নাকাটি। কিন্তু যদি সে একদম লাইফের প্রায় শুরুর থেকে বিদ্যালয়ে যায় এবং বিদ্যালয়টা তার গৃহ পরিবেশের মতো সে মনে করতে থাকে, তাহলে বিদ্যালয়ের প্রতি যে প্রীতি বা দুর্বলতা, সেই ভীতি কিন্তু সে কাটিয়ে উঠতে পারবে। তার ক্ষেত্রে সমস্যা বিশেষ তেমন দেখা যাবে না। এরপরে তাহলে তোমার শুধু প্রাথমিক নয়, 18 বছর পর্যন্ত শিক্ষার অধিকার বলবৎ থাকতে হবে। তাহলে শুধু প্রাথমিক নয়, 18 বছর পর্যন্ত শিক্ষার অধিকার আইন বলবৎ থাকবে। এবং এই শিক্ষার জাতীয় শিক্ষানীতি, যেটা জাতীয় শিক্ষানীতি, এটা কিন্তু এখন এটা যেহেতু আইনে পরিণত হয়েছে, এই তোমার RT, যেটা রাইট টু এডুকেশন অ্যাক্ট, এই অনুযায়ী কিন্তু বাচ্চার বাবা বা মা তিনি যদি বলেন যে না, আমার বাচ্চাকে আমি ইচ্ছা মতো যে কাজ করাবো আমি আমার ইচ্ছা মতো করতে পারবো, সেটা কিন্তু সম্ভব হবে না। তাহলে এই রাইট টু এডুকেশন অ্যাক্টের উপরেও কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে বাবা মা চাইলেই যে সন্তানকে দিয়ে কাজ করাবেন, সে শ্রমিক হোক, লেবার হোক, চায়ের দোকানে কাপ দেওয়া হোক বা অন্য যে কোনো কাজ, ইটভাটার কাজ, বাচ্চাদের কিন্তু কোনোভাবে সেই বিষয়টাও কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে এই রাইট টু এডুকেশন, এই তোমার জাতীয় শিক্ষানীতি, সেখানে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর যেটা, বিদেশের সেরা 100 কলেজকে এদেশে তাদের ক্যাম্পাস গড়ার অনুমতি দেওয়া হয়েছে। তাহলে বিদেশের যে সেরা 100টা কলেজ রয়েছে, সেই কলেজরা যাতে এদেশে ক্যাম্পাসিং করতে পারে, তাহলে তাদের ক্যাম্পাস গড়ার অনুমতি দেওয়া হয়েছে। আর যেটা ভাষা, সাহিত্য, সঙ্গীত, দর্শন, শিল্প, নৃত্য, থিয়েটার, গণিত, পরিসংখ্যান, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ক্রীড়া ইত্যাদি বিভাগে উচ্চ শিক্ষাকে প্রতিষ্ঠিত এবং জোরদার করা হবে। তাহলে এই সমস্ত বিভাগে উচ্চ শিক্ষাকে যাতে প্রতিষ্ঠা করা যায় ও জোরদার করা যায়, সেই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এবং সর্বস্তরের প্রতিষ্ঠান এ ব্যাপারে যাতে সচেতন থাকে, সেই বিষয়টাও কিন্তু দেখা হয়েছে। আর যেটা ব্যাপার, স্কুল শিক্ষা, যেটা পুরনো নিয়মে কি ছিল, 10+2 যে সিস্টেমটা ছিল, সেই 10+2 এর পরিবর্তে কি হয়েছে এখন 5+3+3+4 এই ফরম্যাটে সাজানো হয়েছে। যেটা আগে আমরা ছিল জানি আমরা ক্লাস 1 থেকে 10, তারপরে 11, 12, এই সিস্টেমটা পুরনো যে সিস্টেম ছিল, তার পরিবর্তে এখন দেখো এখানে 3 বছর থেকে স্টার্ট হচ্ছে। তাহলে তোমার প্রথমে 5 বছর, তারপরে 3 বছর, আবার 3 বছর, পরেরটা কিন্তু 4 বছর, এই ফরম্যাটে সাজানো হয়েছে। তাহলে 3 বছরের আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, এর সাথে সাথে 10ম শ্রেণীর বোর্ডের ব্যবস্থা বিলুপ্ত করে 9 থেকে 12 পর্যন্ত 4টে সেমিস্টার আসতে চলেছে। তাহলে 9 থেকে 12 পর্যন্ত একটা অভিন্ন 4টে সেমিস্টার সিস্টেম, তাহলে 4টে সেমিস্টার সিস্টেম আসতে চলেছে। সেমিস্টার সিস্টেম, তাহলে এই সমস্ত বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে যেটা ছিল 10+2, তার পরিবর্তে কি হয়েছে 5+3+3+4 এই ফরম্যাটে সাজানো হয়েছে। তাহলে 3 বছরে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, এর সাথে সাথে 10ম শ্রেণীর বোর্ডের ব্যবস্থাকে একেবারে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। 9 থেকে ক্লাস 12 পর্যন্ত একটা অভিন্ন 4টে সেমিস্টারের সিস্টেম আসতে চলেছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, NIOS বা রাজ্য ওপেন স্কুল, এই রকম ফরম্যাট চালু করতে বাধ্য থাকবে। 3 বছরের অঙ্গনওয়াড়ি বা প্রি প্রাইমারি, তাহলে 3 বছরে অঙ্গনওয়াড়ি বা প্রি প্রাইমারি স্কুলে, প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত। তাহলে প্রি প্রাইমারি স্কুলে আরো 2 বছর, প্রাইমারি স্কুলে প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা ব্যবস্থা থাকবে না। বাচ্চারা তাহলে 3 বছর থেকে স্কুলে আসতে পারবে এবং ক্লাস 2 পর্যন্ত। তাহলে 3 বছর আর ওদিকে 2 বছর, 1 আর 2, মোট 5 বছর। তাহলে এই 5 বছরে বাচ্চাদের কিন্তু কোনো পরীক্ষা ব্যবস্থা থাকছে না। তারা স্কুলে আসবে, আনন্দ করবে, খেলাধুলো করবে, ডিগবাজি খাবে, যা খুশি ইচ্ছা মতো তারা করবে। স্কুলটাকে যাতে তারা নিজের বাড়ির পরিবেশ মতো মনে করতে পারে, সেই দিকটা কিন্তু এখানে দেখা হয়েছে।
তাহলে তৃতীয় শ্রেণী থেকে শুরু করে তাহলে প্রথম যেটা দেখো 3 থেকে 8 বছর, 3 থেকে 8 বছর এটাকে আবার কয়েকটা ভাগ করা হয়েছে, এইটাকে বলা হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ। তাহলে 3 থেকে 8 বছর এইটাকে বলা হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ। এরপরে তাহলে 3 থেকে 8, এরপরে তোমার 8 থেকে 11 বছর অর্থাৎ তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। তাহলে প্রথমে 3 বছর অঙ্গনওয়াড়ি বা প্রি প্রাইমারি স্কুল আর 2 বছর প্রাইমারি স্কুল। তাহলে প্রথমে 3 বছর অঙ্গনওয়াড়ি বা প্রাইমারি স্কুলে তারা পড়বে, আর 2 বছর প্রাইমারি স্কুলে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণী পর্যন্ত, সব মিলিয়ে 3 থেকে এই যে 8 বছর পর্যন্ত এটাকে বলা হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ। তারপরে তাহলে এই সময়ে গিয়ে এদের কোনো পরীক্ষা ব্যবস্থা থাকছে না, বাচ্চারা স্কুলে আসবে, খেলাধুলা আনন্দ যা খুশি ওরা কিন্তু করবে। তারপর তৃতীয় শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত অর্থাৎ 8 থেকে 11 বছর এটাকে বলা হচ্ছে প্রিপারেটরি স্টেজ। এই প্রিপারেটরি স্টেজ যেটা, তাহলে এই সময় হচ্ছে কত থেকে কত, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। তারপরে মিডল স্টেজ কোনটা, 11 থেকে 14 বছর, এইটাকে বলা হচ্ছে মিডল স্টেজ, এইটাকে বলা হচ্ছে মিডল স্টেজ। তারপরে 14 থেকে 18, 14 থেকে 18 বছর বয়স, এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি স্টেজ, সেকেন্ডারি স্টেজ। তাহলে এই কয়েকটা স্টেজের নাম একটু মনে রাখতে হবে। তাহলে প্রথমে 8 থেকে 11 প্রিপারেটরি স্টেজ, তারপরে তাহলে প্রথম 8 থেকে যেটা একদম প্রথমে ছিল ফাউন্ডেশনাল স্টেজ 3 থেকে 8 বছর, তারপরে 8 থেকে 11 বছর প্রিপারেটরি স্টেজ, তারপরে 11 থেকে 14 বছরটাকে বলা হচ্ছে মিডল স্টেজ, তারপরে হচ্ছে 14 থেকে 18 বছর বয়স পর্যন্ত সেকেন্ডারি স্টেজ। তাহলে তোমাদের আমি জাস্ট শুধু একটু প্রাথমিক জিনিসগুলো এগুলো একটু জাস্ট বলে দিচ্ছি যে কোন কোন জিনিস এগুলো টপিকের উপরে আমাদের গুরুত্বটা বেশি দিতে হবে। এবার নিজেরা একটু পড়াশোনা করবে, এখন যেহেতু স্মার্টফোন সবার কাছে রয়েছে, পুরো ডিটেইলস এই সমস্ত জিনিসগুলো একটু দেখে নেবে। তার কারণ পরের দিন থেকে আমরা যাতে ভীতি বা দুর্বলতা কেটে যায়, সেদিন কিছু সিচুয়েশন বেস প্রশ্ন বা এই সমস্ত জিনিসপত্র থেকে কোশ্চেন ধরা হবে, যেগুলো থেকে ধরার সম্ভাবনা বেশি, এগুলো যাকে থেকে ধরা হতে পারে, সেই জন্য একটু নিজেরা পড়ে আছে। আগামী দিনে কি কি টপিকের উপর কাজ দিয়ে দেবো। তাহলে প্রথমে যেটা আমাদের থাকবে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, তারপরে যেটা করবে 8টি 2009 যেটা, তারপরে বিভিন্ন সামাজিক প্রকল্প, সেটা পশ্চিমবঙ্গ সরকারের হতে পারে বা ভারত সরকারের হতে পারে। তাহলে এই সমস্ত বিষয়গুলো আমাদের একটু করতে হবে। আচ্ছা, তার এছাড়া আরো কিছু বিষয় একটুখানি এখান থেকে জানতে হবে। আলাদা করে সায়েন্স, আর্টস, কমার্স থাকছে না। তাহলে জাতীয় শিক্ষা নীতি যেটা, এখানে তোমার আলাদা করে দেখো মাধ্যমিকের পরে আমরা জানতাম যে সায়েন্স নিয়ে পড়ে বা আর্টস নিয়ে, এই স্ট্রিম আলাদা ছিল, বিভাগটা আলাদা আলাদা, সায়েন্স বিভাগ, তারপরে কলা বিভাগ ছিল। সেই সায়েন্স বিভাগ বা কলা বিভাগ এগুলো কিন্তু আর থাকছে না। তাহলে যে কোনো বাচ্চা কিন্তু যে কোনো সাবজেক্টই নিতে পারে, ফিজিক্স না নিয়ে ফিজিক্সে যদি মনে করে কেমিস্ট্রির সাথে ইতিহাস নেবে, ভূগোল নেবে, ইচ্ছা মতো, তাহলে আর কোনো বাধা বা বাধ্যকতা থাকছে না। পুরো সম্পূর্ণ তার উপরে নির্ভর করছে যে সে কোন সাবজেক্ট নেবে। তাহলে মনে থাকবে, তাহলে ন্যাশনাল এডুকেশন পলিসিতে যেটা ওরা বলছে যে সায়েন্স বা আর্টস, কমার্স এই সমস্ত বিষয়গুলো থাকবে না। কেউ ফিজিক্স নিয়ে পড়ার সাথে সাথে ইতিহাস নিয়েও সে কিন্তু পড়তে পারবে, কোনো রকম সেক্ষেত্রে সমস্যা হবে না। তারপরে 2025 সাল নাগাদ সব রাজ্য ও কেন্দ্রের স্কুলকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করতে হবে সকল শিক্ষার্থীর জন্য। তাহলে 2025 সাল নাগাদ সব রাজ্য ও কেন্দ্রের স্কুলকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করতে হবে সকল শিক্ষার্থীদের জন্য।
এরপর ষষ্ঠ শ্রেণী থেকে বৃত্তিমূলক পড়াশোনা শুরু করতে হবে। 2025 সালের মধ্যে ন্যূনতম 50% স্কুল ও উচ্চশিক্ষার ছাত্রছাত্রীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্লাস 12 পর্যন্ত বৃত্তিমূলক বিষয়ে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে ছুটির দিনগুলো সহ। তারপরে ষষ্ঠ শ্রেণী থেকে থাকবে কোডিং শেখানোর যে ব্যবস্থা, সেগুলো ভোকেশনাল শিক্ষা ব্যবস্থার উপরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এবং মূল্যায়নের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা নিজেরা, সহপাঠীরা ও শিক্ষক শিক্ষিকারা মূল্যায়ন করবে। ত্রিস্তরীয় মানে 3টে স্তরে মূল্যায়নটা হবে। বোর্ড পরীক্ষা অবজেক্টিভ এবং সাবজেক্টিভ দুভাবেই কিন্তু থাকবে। তাহলে এই সমস্ত বিষয় যেগুলো, এই বিষয়গুলো একটু দেখতে হবে। তাহলে ভোকেশনাল শিক্ষার ব্যবস্থা ষষ্ঠ শ্রেণী থেকে থাকবে। এই সমস্ত বিষয়, এখানে আরো অনেক বিষয় দেওয়া রয়েছে। তাহলে এইগুলো আমি তোমাদেরকে বলবো, এই কোশ্চেন গুলো আজকে আমি টপিকগুলো বলে দিচ্ছি। পিডিএফটা স্যার গ্রুপে দিয়ে দেবে। জাতীয় শিক্ষানীতি সম্পর্কে একদম ডিটেলস এই পিডিএফ এ সবকিছু পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে কোশ্চেন জাতীয় শিক্ষানীতি থেকে যেগুলো ধরতে পারে সেইগুলো আমি একটু বলি। তাহলে প্রথমে বলতে পারে ভারতের জাতীয় শিক্ষানীতি 2020। তাহলে ভারতের যে জাতীয় শিক্ষানীতি, ভারতের জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে জিডিপির কত শতাংশ শিক্ষা খাতে খরচ করা হবে বলে ঘোষণা করা হয়েছে বলো। তাহলে জাতীয় শিক্ষানীতির 6%। প্রথম কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে জিডিপি কত শতাংশ, জিডিপি কত শতাংশ? ফাতিউল্লাহ স্যার, আমি একটু ক্লাস করাচ্ছি, পরে ফোন করছি আপনাকে। হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে যে ভারতীয় শিক্ষানীতি 2020 অনুসারে তাহলে জিডিপির কত শতাংশ? 2020 অনুসারে জিডিপির 6% কত শতাংশ শিক্ষা খাতে খরচ করা হবে? কত শতাংশ হবে? এটা 6%। মনে থাকবে। তাহলে তোমার 2000 কোশ্চেন ছিল। হ্যাঁ বলো স্যার, বলছি যে একটু আগে আপনি যখন ওটা পড়ালেন বললেন যে ওটা 2019 সালের জুলাই মাস থেকে কার্যকরী হয়েছে, তাহলে হ্যাঁ 2020 বলা হচ্ছে কেন? 2019 বলতে পারতো না। ওই সময় থেকেই তো 2020 সালে যেহেতু তোমার এটা বৈধতা বা কার্যকরী তখন থেকেই তো শুরু হয়েছে, সেই জন্য ওনারা নাম দিয়েছেন যে জাতীয় শিক্ষানীতি। 29 এপ্রিল 2020 সালে 29 এপ্রিল এটা বৈধতা পায়। আচ্ছা। তাহলে জাতীয় শিক্ষানীতি তোমার এই এডুকেশন, আমরা তো কেউ এডুকেশনের না, এবার ব্যাপার হচ্ছে এখান থেকে যেগুলো কমন কোশ্চেন ধরতে পারে, এডুকেশন সবাই কম বেশি, এটা তো আর ফিজিক্স বা কেমিস্ট্রির মতো অত এর মতো জিনিস নেই, যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট ধরার মতো। যেমন এই কত শতাংশ জিডিপি, কত শতাংশ তোমার হচ্ছে শিক্ষা খাতে খরচ হবে। তাহলে এই সব প্রশ্নগুলো যদি করে, এগুলো তোমার এ টাইপের কোশ্চেন, ইনফরমেশন মূলক কোশ্চেন, এগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে 6% তোমার কিন্তু। এরপর যেটা যে জাতীয় শিক্ষানীতি 2020 তৈরির জন্য কার অধীনস্থ কমিটির সুপারিশ নেওয়া হয়েছিল বলো। তাহলে বললাম, তাহলে কি হবে? কৃষ্ণস্বামী কস্তুরী রঙ্গম। তাহলে কার অধীনস্থ কমিটির সুপারিশ নেওয়া হয়েছিল? তাহলে কৃষ্ণস্বামী কস্তুরী রঙ্গম, ইনি হচ্ছে ইসরো, যেটা ইসরোর চেয়ারম্যান ছিলেন। তাহলে এনার অধীনস্থ যে কমিটি, সেই কমিটির কিন্তু সুপারিশ এটা নেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে বিদ্যালয় স্তরে 10 ক্লাস 2 শিক্ষা ব্যবস্থার পরিবর্তে কোন ব্যবস্থা চালু করা হয়? তাহলে মনে থাকবে, তাহলে 10 ক্লাস 2 ছিল এটা আগেরটা, একটু পরিবর্তন করে কি করা হয়েছে? 5 প্লাস 3 প্লাস 3 প্লাস 4 করা হয়েছে। তাহলে প্রথমে এটা ক্লাস 2 পর্যন্ত, তারপরে হচ্ছে 3 বছর, তারপরে 3 বছর, তারপরে তোমার লাস্টে গিয়ে 4 বছর, এইভাবে আলাদা আলাদা করে কিন্তু ভাগ করা হয়েছে। ক্লাস 2 পর্যন্ত, তারপর 2 3, এখানে হচ্ছে তাহলে ক্লাস 3 4 5, এখানে কি হবে? তাহলে 6 7 8, এখানে হচ্ছে 9 10
11, 12 এইভাবে কিন্তু ভাগ করা হয়েছে। যেটা আগে ক্লাস 6 বছর থেকে স্কুল শুরু হতো, 6 বছরের পরিবর্তে এখন বাচ্চারা 3 বছরে স্কুলে আসবে। তাহলে সময় কিন্তু সেই 18 বছরে উচ্চ মাধ্যমিক শেষ হবে। আগে কি ছিল, 18 বছর বয়সে একটা স্টুডেন্ট বা শিক্ষার্থী সে কিন্তু উচ্চ মাধ্যমিক সম্পন্ন করতো। এখনো কিন্তু তাই হবে, কিন্তু আগে যেটা ছিল ক্লাস 6 বছর বয়সে একজন বাচ্চা সে কিন্তু স্কুলে আসতো। এখন 6 বছরের পরিবর্তে এটা কমিয়ে 3 বছরে কিন্তু স্কুলে আনা হচ্ছে তাকে। যাতে কেন আনা হচ্ছে, যাতে বাচ্চাদের স্কুলের প্রতি ভীতি বা যে একটা বিরূপ মনোভাব, সেই মনোভাবটাকে কাটিয়ে ওঠা যায়। ছোটবেলা থেকে যদি একটা বাচ্চা সেই স্কুলের সঙ্গে পরিচিত থাকে, তাহলে স্কুলটাকে অনেকটা তার নিজের বাড়ির সঙ্গে কম্পেয়ার করতে পারে, তুলনা করতে পারে। ছোট থেকেই সেখানে যাতায়াত আসে হওয়ার ফলে সে কিন্তু স্কুলের পরিবেশটা তার কাছে কিন্তু তখন আর অপরিচিত বা কঠিন বিষয় কিছু মনে হবে না। অনেক বাচ্চা রয়েছে যারা বাবা মা ছাড়াই কিন্তু স্কুলে থাকতে পারে। তাহলে এই সমস্ত যে সিচুয়েশন গুলো যাতে না হয়, তার জন্যই কিন্তু যেটা আগে 6 বছরে বাচ্চা স্কুলে যেত, এখন কিন্তু তার পরিবর্তে 3 বছরে যাবে। জাতীয় শিক্ষানীতি প্রথম কবে চালু হয় বলো? তাহলে প্রথম কবে হয়, এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর সময়ে 1968 সালে প্রথম শিক্ষা ব্যবস্থাকে মজবুত করার জন্য 1968 সালে জাতীয় শিক্ষানীতি প্রথম কিন্তু চালু হয়। এবং তোমার আরো জাতীয় শিক্ষানীতি 2020 তে বলা হয়েছে 8টি আঞ্চলিক ভাষায় কি কোর্স চালু করা হবে। সেই ভাষাগুলো কি কি একটু জেনে রাখা ভালো। তাহলে বাংলা, গুজরাটি, তামিল, তেলেগু, ওড়িয়া, তারপরে কানাডা, মারাঠি, মালায়ালাম, এই সমস্ত ভাষা যেগুলো রয়েছে এগুলো অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু যেমন ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো, যে জিডিপি কত শতাংশ খরচ হবে, 10 ক্লাস 2 এর পরিবর্তে কি করা হয়েছে, যে 5+3+3+4, তাহলে এই সমস্ত বিষয়গুলো। তারপরে প্রথম জাতীয় শিক্ষানীতি কবে চালু হয়, তাহলে কি বললাম, ইন্দিরা গান্ধীর সময় 1968 খ্রিস্টাব্দে। এরপর 2020 এর পূর্বে শেষ কবে জাতীয় শিক্ষানীতি তৈরি করা হয়েছিল বলো? তাহলে 2020 পূর্বে শেষ জাতীয় শিক্ষানীতি তৈরি করা হয় 1986 খ্রিস্টাব্দে। তার সময় এটা ছিল রাজীব গান্ধীর সময়ে। তাহলে এইটাকে আবার সংশোধিত রূপে আনা হয় 1992 সালে। তাহলে 2020 পূর্বে শেষ 1986 খ্রিস্টাব্দে রাজীব গান্ধীর সময়ে জাতীয় শিক্ষানীতি তৈরি করা হয়, এবং এইটাকে আবার একটু সংশোধন করা হয় কবে, 1992 সালে। ঠিক আছে? তাহলে এরপরে আরেকটা কোশ্চেন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষাকে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? 42তম। তাহলে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? এই টাইপের প্রশ্নগুলোর উপরে গুরুত্ব দিতে হবে। কিন্তু শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে, শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে কি হবে এটা বলো? এটা হবে তোমার 42তম সংশোধনী আইন 1976 সালে। তাহলে এটা 1976 সালে 42তম সংশোধনী। 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে কিন্তু শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতে কত সালে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন গঠিত হয়? তাহলে এটা কত হবে? 1948-49 সালে তোমার ভারতবর্ষে ইউনিভার্সিটি এডুকেশন কমিটি। এই কমিটিগুলো একটু ভালো করে দেখতে হবে। তাহলে যেগুলো কমিটি রয়েছে সেগুলো একটু দেখবে। আচ্ছা, ফুল ফর্ম গুলো একটু ভালো করে দেখবে। প্রত্যেকটা ফুল ফর্ম এই যে যেমন এনসিইআরটি, এনসিটি, তাহলে এই জাতীয় যে ফুল ফর্ম গুলো আছে, তাহলে আমি আগামী দিনে যে কাজগুলো অর্থাৎ যেগুলো তোমরা পড়বে এবং এখান থেকে যে এর নোটগুলো দিয়ে দেওয়া হবে, নোটটা আজকালের মধ্যে স্যার তোমাদের দিয়ে দেবে। তাহলে প্রথমে বললাম ন্যাশনাল এডুকেশন পলিসির নোটটা তোমরা পেয়ে যাচ্ছ, ওখান থেকে যাবতীয় কোশ্চেন যা যা আছে ওই নোটটা পড়লে কমপ্লিট হয়ে যাবে। এরপর যেটা করতে হবে, সামাজিক প্রকল্প যেগুলো আছে, বিভিন্ন ধরনের সামাজিক প্রকল্প, সেই সামাজিক প্রকল্পের উপরেও কিন্তু গুরুত্ব দিতে হবে।
আরেকটা বিষয় যেটা জানতে হবে একটু, দেখো ক্লাস 10 এর প্রথমেই আছে পরিবেশের জন্য ভাবনা। তাহলে পরিবেশের জন্য ভাবনায় ওই যে টপিকগুলো আছে, গ্রিন হাউস এফেক্ট কি, তারপরে পৃথিবীর বায়ুমণ্ডলে পাওয়া যায় এমন সব গ্রিন হাউস গ্যাস, অম্ল বৃষ্টি, মিনামাটা, এই সমস্ত এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির উপরে পরীক্ষায় সায়েন্সের যেহেতু রিলেটেড কেমিস্ট্রি বা হোক বা কেমিস্ট্রি ছেলেমেয়েদের বেশি ধরার সম্ভাবনা বেশি থাকে, তাহলে এই সমস্ত বিষয়গুলো একটু দেখতে হবে, যে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, এই সমস্ত বিষয়গুলো বারবার করে বলছি, একটু এগুলো একটু দেখে যাবে। তাহলে এরপরে যে প্রকল্পগুলো একটুখানি বলে দিই, সামাজিক প্রকল্প যেগুলো রয়েছে এইগুলো দেখতে হবে। তাহলে যে টপিকগুলো কভার করে গেলে অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন করার সম্ভাবনা একটু বেশি, সেই টপিকগুলো কিন্তু একটু ভালো করে দেখতে হবে। তাহলে পশ্চিমবঙ্গ ও ভারত সরকারের যে প্রকল্পগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন ধরতে পারে, প্রথমে মেয়েদের ধরার সম্ভাবনা বেশি মাতৃযান প্রকল্প কি? মাতৃযান প্রকল্প, তাহলে কেউ জানো মাতৃযান প্রকল্প কি? হ্যাঁ, কবে চালু হয় মাতৃযান প্রকল্প? তাহলে যে মাতৃযান প্রকল্প যেটা, এটা কবে তোমার চালু হয়? তাহলে মাতৃযান প্রকল্পের সূচনা হয় 2011 সালে। তাহলে এটার সূচনা হয় 2011 সালে। এই মাতৃযান প্রকল্পের ব্যাপারটা কি? তাহলে প্রসূতি মায়েদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। যে সমস্ত গর্ভবতী বা যে সন্তান প্রসব করবেন এমন সব মহিলাদের বা মায়েদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে, তাহলে বিনামূল্যে হসপিটালে পৌঁছে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের যে পরিষেবা, সেটাকেই বলা হয় মাতৃযান প্রকল্প। তাহলে মাতৃযান প্রকল্প কবে চালু হয় বলো? 2011 সালে। মনে থাকবে কবে এটা? 2011 সালে। তাহলে এই প্রকল্পের উদ্দেশ্য কি ছিল? তাহলে প্রসূতি মায়েরা যারা, তাদেরকে হসপিটালে যাতে পৌঁছে দেওয়া যায় বিনামূল্যে অ্যাম্বুলেন্সের সাহায্যে। তাহলে বিনামূল্যে অ্যাম্বুলেন্সের যে পরিষেবা, এই পরিষেবাটাই হচ্ছে মাতৃযান প্রকল্প। তারপরে কন্যাশ্রী প্রকল্প, খুব ইম্পর্টেন্ট কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়? কে বলবে বলো? কবে চালু হয় কন্যাশ্রী প্রকল্প? হ্যাঁ, কবে বলো? তাহলে কন্যাশ্রী প্রকল্প চালুর উদ্দেশ্য কি ছিল তোমাকে যদি বলে, তাহলে বিশেষ করে কন্যাশ্রী প্রকল্প চালু করার সরকারের উদ্দেশ্য ছিল বাল্য বিবাহ, বাল্য বিবাহ যাতে দূর, বাল্য বিবাহ যাতে দূর করা যায়। তাহলে কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়? 2013 সালে এর সূচনা হয়। তাহলে বাল্য বিবাহ যাতে দূর করা যায় তার জন্য মূলত, এছাড়াও মেয়েদের পড়াশোনার আর্থিক সাহায্য করে যাতে স্কুল ছুট বন্ধ করা যায়। অনেকেই অর্থনৈতিক সমস্যার কারণে স্কুলে যেতে যেতে স্কুল বন্ধ করে দিতে পারে। তাহলে ওই জন্য অর্থনৈতিক সমস্যার কারণে যাতে স্কুল ছুটটা বন্ধ করা যায়, সেই বিষয়টাও কিন্তু তোমার এখানে গুরুত্ব দেওয়া হয়। প্রকল্পটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটা প্রকল্প। কন্যাশ্রী প্রকল্পের পরে যুবশ্রী প্রকল্প। যুবশ্রী প্রকল্প কবে চালু হয়? যুবশ্রী প্রকল্প, যুবশ্রী যুবশ্রী প্রকল্প সূচনা হয়, এটাও কিন্তু 2013 সালে। তাহলে এর সূচনা কবে হয়? এটাও হয় 2013 সালে। তাহলে এর লক্ষ্য কি ছিল? রাজ্যের বেকার যুবকদের মাসিক 1,500 টাকা করে ভাতা প্রদান করা। তাহলে বেকার যুবকদের 1,500 টাকা করে, বেকার যুবকদের 1,500 টাকা করে ভাতা প্রদান।
এরপরে শিশু সাথী প্রকল্প। শিশু সাথী প্রকল্প শিশু সাথী প্রকল্প যেটা, শিশু সাথী প্রকল্প বিষয়টা কি? তাহলে এরও সূচনা হয় 2013 সালে। দরিদ্র পরিবারের 12 বছর বয়সী শিশুদের বিনামূল্যে হার্টের অপারেশনের ব্যবস্থা করা হয়। তাহলে এটাও শুরু হয়, সূচনা হয় 2013 সালে। দরিদ্র পরিবারে 12 বছর বয়সী শিশুদের 12 বছর বয়সী শিশুদের বিনামূল্যে হার্টের অপারেশন ব্যবস্থা, শিশুদের বিনামূল্যে হার্টের অপারেশনের ব্যবস্থা করা। ঠিক আছে, শুনতে পাচ্ছ তো সবাই? রেসপন্স করবে, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তাহলে এরপরে সামাজিক সুরক্ষা যোজনা, এর সূচনা হয় 2014 সালে। কোন প্রকার দুর্ঘটনায় দরিদ্র পরিবারের নিহত ব্যক্তিদের এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়া ও আহত ব্যক্তিদের এককালীন 1 লক্ষ টাকা প্রদান করার জন্য সামাজিক সুরক্ষা যোজনা। তাহলে সামাজিক সুরক্ষা, দেখো সবগুলো ভালো ইম্পর্টেন্ট না হলেও মোটামুটি যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেইগুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে। যেমন কি কন্যাশ্রী, তারপরে যুবশ্রী, এই সমস্ত প্রকল্পগুলোর উপরে গুরুত্ব বেশি দিতে হবে, কারণ ওরা এইগুলোর উপরে তুমি কতটা তোমার খেয়াল আছে, তুমি একজন শিক্ষক হবে, এই সমস্ত বিষয়ের উপরে গুরুত্ব দেবে। বললাম ইন্টারভিউ শুধু কাকে কি ধরবে, কোন টিচার, এগুলো তো সবার ক্ষেত্রে একরকম হয় না, এইগুলো বলা খুব মুশকিল, এগুলো আবার নাও ধরতে পারে, কিন্তু তবুও তোমাদেরকে প্রস্তুত বা রেডি করে যেতে হবে যাতে ইংরেজ ধরলেও পাওয়া যায়। কারণ ইন্টারভিউ এক এক রকম, এক একজন টিচারের এক এক রকম মতামত। তাহলে কোন টিচার যে বিষয়টা সন্তুষ্ট, অপর টিচার হয়তো সেই বিষয়টা সন্তুষ্ট হতেও পারে আবার নাও পারে। সেই জন্য আর কোন টিচার কি প্রশ্ন করবে সেটা সম্পূর্ণ তার অনেকটা ব্যক্তিগত ব্যাপার এই জায়গাটা। আপনার কিছু নেই, যেগুলো মোটামুটি কমন বিষয়, সেই কমন বিষয়গুলো দেখে গেলে হয়ে যাবে। আর ডেমোটা তো আমি প্রথম থেকেই বলেছি, ডেমোটার উপরে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে, ডেমোর উপরে। তুমি দুটো একটা প্রশ্ন না পারলেও তোমার যদি বডি ল্যাঙ্গুয়েজ, তোমার যদি পড়ানোর কৌশলটা ভালো থাকে তাহলে কিন্তু চাকরি পাওয়া অনেকটাই নিশ্চিত। কিন্তু তোমার ডেমোটা যদি খারাপ হয় তাহলে চাকরি পাওয়াটা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। এখানে সবাইকে বারবার বলছি, ডেমোটা একটু সহজ সাবলীল এমন কিছু ডেমো রেডি করতে হবে। তাহলে সেগুলো কালকে হয়তো ডেমো বিষয়গুলো কালকে আলোচনা করবো। আজকে কিছু জেনারেল বিষয়গুলো বলে দিই। কালকে কেমিস্ট্রির হয়তো 2 বা 3টে কোন টপিকগুলো কিভাবে করবে, তাহলে সলিউশন থেকে বা পিরিয়ডিক টেবিল থেকে বা কেমিক্যাল বন্ডিং থেকে বা অ্যাটমিক স্ট্রাকচার থেকে বা রেডিও অ্যাক্টিভিটি থেকে কেমন ধরনের ডেমো রেডি করবে, সেই সমস্ত বিষয়গুলো আগামী কাল ডেমোর বিষয়টা করব। আজকে একটু জেনারেল যে সমস্ত বিষয় এগুলো তোমরা একটু পড়ে নিলে পারবে, অসুবিধা নেই, পড়ে যাবে বাইচান্স যদি ধরে। সেই জন্য প্রস্তুত হয়ে যাওয়াটাই ভালো। যে যত উত্তর দিতে পারবে তার তো তত ইন্টারভিউটা ভালো হবে। আর উত্তর না দিতে পারলে অনেক সময় কনফিডেন্সটাও একটু হয়ে যায় যে যাই উত্তর দিতে পারলাম না, কি হবে। ওই সমস্ত বিষয়গুলো মানে না হয়, সেই জন্য যেভাবে আমরা পরপর এগোবো সেইভাবে যদি তোমরা একটু নিজেদেরকে প্রিপেয়ার করো তাহলে আশা করছি ইন্টারভিউ ভালোভাবে প্রত্যেকের ভালো হবে। তাহলে যে এরপরে তাহলে সামাজিক সুরক্ষা যোজনা যেটা বললাম এটা একটু দেখে যাবে। সামাজিক সুরক্ষা যোজনা এটা সূচনা কাল কবে? 2014 সাল। তাহলে এটা হচ্ছে 2014 সালে এর সূচনা হয়।
তাহলে এই প্রকল্পের ব্যাপারটা কি ছিল, যে কোনো প্রকার দুর্ঘটনায়, তাহলে কোনো প্রকার দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের এককালীন 2 লক্ষ টাকা, যারা নিহত ব্যক্তিদের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা, 2 লক্ষ, আর যারা আহত তাদেরকে 1 লক্ষ, আহতদের 1 লক্ষ টাকা প্রদান করা হয়। এরপরে সুফল বাংলা প্রকল্প, তাহলে সুফল বাংলা প্রকল্প, তাহলে কোনগুলো দেখবে আমি মেন হেডিং গুলো একটু বলে দিচ্ছি। সুফল বাংলা প্রকল্প, তাহলে সুফল বাংলা প্রকল্প কবে হয় এটা, তাহলে এটাও 2014 সালে। সুফল বাংলা প্রকল্প 2014 সালে চাষিদের কাছ থেকে লাভজনক দামে ফসল কিনে নিয়ে তাদের আর্থিক ক্ষতি যাতে না হয় সেই বিষয়টা গুরুত্ব দেওয়া এবং তার বিক্রির ব্যবস্থা করা। তাহলে সুফল বাংলা প্রকল্প, যেটা সুফল বাংলা প্রকল্প সূচনা হয় 2014 সালে, চাষিদের কাছ থেকে লাভজনক দামে ফসল কিনে নিয়ে তাদের যাতে আর্থিক ক্ষতিটাকে রোধ করা যায় এবং তার পাশাপাশি তার বিক্রির ব্যবস্থা করা। এরপর যেটা কর্মতীর্থ প্রকল্প, এরপরে আছে কর্মতীর্থ প্রকল্প। কর্মতীর্থ প্রকল্পটাও দেখবে, কর্মতীর্থ প্রকল্প সূচনা হয় এটাও 2014 সালে। 2014 সালে কর্মতীর্থ প্রকল্প চালু হয়। রাজ্যের সমস্ত স্বনির্ভর গোষ্ঠীকে সাহায্য করা, তারা যে সমস্ত পণ্যগুলো উৎপাদন করে সেগুলো বিক্রির ব্যবস্থা করা। তাহলে কর্মতীর্থ প্রকল্প মূলত 2014 সালে সূচনা হয়। তাহলে রাজ্যের সমস্ত স্বনির্ভর গোষ্ঠী যারা আছে, বিশেষ করে মহিলাদের বিভিন্ন গোষ্ঠী, তাদেরকে সাহায্য করা এবং তারা যে সমস্ত পণ্যগুলো উৎপাদন করছে সেগুলো বিক্রির ব্যবস্থা করা, এটাই ছিল কর্মতীর্থ প্রকল্প। ঐক্যশ্রী প্রকল্প, এরপরে হচ্ছে ঐক্যশ্রী প্রকল্প। ঐক্যশ্রী প্রকল্প এর সূচনা হয় 2014 সালে। 2014 সালে এরও সূচনা হয়। সংখ্যালঘু যারা, সেই সমস্ত স্কুলের ছাত্রদের বার্ষিক স্কলারশিপ প্রদান করা, আর্থিক সাহায্য করে তাদের যাতে স্কুল ছুট দূর করা যায়। তাহলে স্কুল ছুট যেটা মূলত লক্ষ্য ছিল, সেই স্কুল ছুটটাকে যাতে রোধ করতে পারে, সেই জন্য মূলত ঐক্যশ্রী প্রকল্প, যেটা এটা 2014 সালে এই প্রকল্প সূচনা করা হয়। তারপরে হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প। শিক্ষাশ্রী প্রকল্প আর একটা কথা একটু বলে রাখি, যে প্র্যাকটিক্যালের যে বিষয়গুলো আছে, একটু প্র্যাকটিক্যালের বিষয় মানে ওই অ্যাসিড বেসের চ্যাপ্টার যেগুলো আছে, সেই সমস্ত প্র্যাকটিক্যালের চ্যাপ্টারগুলো একটু দেখে যাওয়া উচিত। তার কারণ কলেজের প্রফেসররা যেহেতু ইন্টারভিউ নেয়, ওরা কিন্তু অনেক সময় প্র্যাকটিক্যালের থেকেও কোশ্চেন করেছে। 2016-তে হাবড়া কলেজের প্রফেসর যারা ছিলেন, তারা কিন্তু প্র্যাকটিক্যাল ওই কলেজে যেহেতু বেশি হয়, সেই ইন্টারভিউটা অনেকটা কিন্তু কপালের উপরে ডিপেন্ড করবে, নির্ভর করবে কোন টিচার কেমন কোশ্চেন করবেন বা ইন্টারভিউ করে যারা থাকবে, সেটা বোঝাটাও খুব মুশকিল। কাউকে খুব কঠিন প্রশ্ন করতে পারেন, কাউকে আবার দুটো একটা সহজ সাবলীল প্রশ্ন করেও ছেড়ে দিতে পারে। তো এই প্র্যাকটিক্যালের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেইগুলো একটু 19 রিলেটেড যে এগুলো আছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, সেইগুলো একটু তার আগের দিন বলেছি আমি প্রথম দিনে বোধহয়, যে 19-এর যে ফিজিক্যাল সায়েন্সের বই, ওই বইটা একটু ভালো করে পড়বে। ওর সঙ্গে যেগুলো প্র্যাকটিক্যাল বিষয় রিলেটেড রয়েছে, অর্থাৎ যেগুলো করে দেখানোর বিষয়, যে অ্যাসিড বেস যেগুলো আছে, এগুলো পরে বলবো, এইগুলো কিন্তু একটু চেষ্টা করবে এই পাশাপাশি খেয়াল রাখা। শিক্ষাশ্রী প্রকল্প যেটা, এটা চালু হয় 2014 সালে। 5ম থেকে 8ম শ্রেণী এটা চালু হয় 2014 সালে।
শিক্ষাশ্রী প্রকল্পে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান করার মাধ্যমে স্কুল ছুট রোধ করা। তাহলে এটা মূলত তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার আর্থিক সাহায্য প্রদান করে তাদের স্কুল ছুট রোধ করা, এটাই মূলত লক্ষ্য বা উদ্দেশ্য। এরপর যেটা গতিধারা প্রকল্প, এটা কিন্তু ভালো, গতিধারা প্রকল্প, গতিধারা প্রকল্প। এটা সূচনা হয় কবে? 2014 সালে। গতিধারা প্রকল্প সূচনা 2014 সালে। তাহলে কর্মহীন বা যে সমস্ত বেকার, তাহলে বেকার যুবক যুবতীদের জীবিকা নির্বাহের জন্য তাদের যাতে সাহায্য করা যায় বা গাড়ি কিনতে লোন দেওয়া হয়, সেই জন্য 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান করার বিষয়ে দেখা হয়। গতিধারা প্রকল্পে মূলত বেকার যুবক যুবতীদের বা বিশেষ করে যুবকদের, তাহলে যুবকদের তারা যারা গাড়ি কিনে ওই গাড়ির মাধ্যমে তারা কিছু কর্ম বা কাজ করে খেতে পারে, সেই জন্য তাদের সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য সরকারের পক্ষ থেকে দেওয়া এই গতিধারা প্রকল্পের কিন্তু কাজ। সবুজ সাথী প্রকল্প, মানে সবুজ সাথী প্রকল্প অনেক পপুলার একটা, এইগুলো ভালো করে করতে হবে। সবুজ সাথী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প এটা কবে চালু হয়? 2015। সবুজ সাথী প্রকল্প চালু হয় 2015 সালে। তাহলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রদান করা হয়। তাহলে এটা ভালো করে জেনে রাখতে হবে সবুজ সাথী প্রকল্পের বিষয়টা। নবম থেকে দ্বাদশ শ্রেণী, নবম থেকে ক্লাস 12 অর্থাৎ 9 থেকে 12 এই শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল। তাহলে এই 9 থেকে ক্লাস 12 পর্যন্ত এই শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রদান করা হয়ে থাকে। এরপরে মুক্তির আলো প্রকল্প আছে, অত ইম্পর্টেন্ট না, তাহলে দেখবে 2015 সালে সূচনা করা হয়। এগুলো হচ্ছে যৌনকর্মী নির্যাতিতা নারী ও বালিকাদের জন্য আর্থিক অনুদান ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মে ফিরিয়ে আনার বা এনে স্বনির্ভর করে তোলা ছিল এই মুক্তির আলো প্রকল্প। তাহলে মুক্তির আলো প্রকল্প সূচনা হয় 2015 সালে। বিশেষ করে যারা যৌনকর্মী বা নির্যাতিতা নারী বা বালিকা, তাদের আর্থিক উন্নয়ন ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যাতে কর্মে ফিরিয়ে এনে স্বনির্ভর করে তোলা যায়। খাদ্য সাথী প্রকল্প, তাহলে এটা 2016 সালে। খাদ্য সাথী প্রকল্প 2016, খাদ্য সাথী প্রকল্প সূচনাকাল 2016 তে সূচনা হয়। খাদ্য সাথী প্রকল্পের সূচনা হয় 2016 সালে। এই প্রকল্পের আওতাভুক্ত পরিবারের মাথাপিছু 2 টাকা কেজি দরে খাদ্যশস্য প্রদান করা হয়। তাহলে যে 2 টাকা কেজি দরে, 2 টাকা কেজি দরে খাদ্যশস্য, তাহলে এটা ছিল খাদ্য সাথী প্রকল্প। 2016 সালে খাদ্য সাথী প্রকল্প চালু হয়। তাহলে এই প্রকল্পের আওতাভুক্ত অর্থাৎ এই প্রকল্পের মধ্যে যারা অন্তর্ভুক্ত হবে, পরিবারের মাথাপিছু 2 টাকা কেজি দরে খাদ্যশস্য বা প্রদান করা হবে। তারপরে সবুজ শ্রী প্রকল্প, তাহলে সবুজ শ্রী প্রকল্প এটাও সূচনা হয় 2016 সালে। এই প্রকল্পের মাধ্যমে শিশুকে জন্মের পরপরই একটা চারা গাছ দেওয়া হয়। তাহলে সবুজ শ্রী প্রকল্প কি, এটা কবে চালু হয়? 2016 সালে এটা চালু হয়। এই প্রকল্পের মাধ্যমে শিশু যখন একটা শিশু জন্মাচ্ছে, জন্মের পরপরই একটা চারা গাছ দেওয়া হয়। পরিবেশের প্রতি শিশুদের সচেতনতা করে তোলাই এর মূলত উদ্দেশ্য ছিল। তাহলে সবুজশ্রী প্রকল্প যখন 2016 সালে চালু হয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে শিশুকে জন্মের পরপরই একটা চারা গাছ দিয়ে দেওয়া হবে এবং যাতে পরিবেশের প্রতি শিশুর সচেতনতা বোধটা বাড়ে, এটাই ছিল এই প্রকল্পের উদ্দেশ্য। সমব্যথী প্রকল্প, তাহলে সমব্যথী প্রকল্প চালু হয় 2016 সালে। দরিদ্র মানুষের মৃত্যুর পর তাদের দাহ করা বা তাদের যে সমস্ত আত্মষ্টি রয়েছে সেই সমস্ত কাজের জন্য 2000 টাকা করে প্রদান করা। তাহলে সমব্যথী প্রকল্পে তোমার শেষ কাজ সম্পন্ন করার জন্য 2000 টাকা করে প্রদান করা হয়। স্বাস্থ্য সাথী প্রকল্প বেশ ইম্পর্টেন্ট। তাহলে এই
যেগুলো একটু পপুলার সেগুলোর উপরে গুরুত্বটা বেশি দিতে হবে। স্বাস্থ্যসাথী প্রকল্প যেটা, এটাও চালু হয় স্বাস্থ্যসাথী কবে? 2016 সালে। স্বাস্থ্যসাথী প্রকল্প চালু হয় 2016 সালে। স্বাস্থ্যসাথী এটা তোমার হচ্ছে 2016 সালে স্বাস্থ্যসাথী প্রকল্প। সালে এই প্রকল্প চালু হয়। এর আওতাভুক্ত পরিবারকে 10 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান করা হয়। তাহলে আওতাভুক্ত পরিবারকে 10 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান করা, স্বাস্থ্য বীমা প্রদান করা। উৎকর্ষ বাংলা প্রকল্প সূচনা হয় 2016 সালে। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করা হয়। সেভ ড্রাইভ সেভ লাইফ, এটাও 2016 সালে। সেভ ড্রাইভ সেভ লাইফ, সেভ ড্রাইভ সেভ, এটা হচ্ছে 2016 সালে এই প্রকল্প। 2016 এই সেভ ড্রাইভ সেভ লাইফ পথ দুর্ঘটনা আটকানো এবং পথ নিরাপত্তার ব্যবস্থা করা। তাহলে পথের যে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা যেগুলো ঘটে সেই দুর্ঘটনা যাতে কমানো যায় সেইটাই মূলত এই প্রকল্পের লক্ষ্য ছিল। তারপরে রূপশ্রী প্রকল্প রয়েছে। রূপশ্রী প্রকল্প সূচনা হয় 2018 সালে। মেয়েদের বিয়ের জন্য এককালীন 25,000 টাকা দেওয়া হয় রূপশ্রী প্রকল্প। এটা 2016 সালে, 2018 সালে রূপশ্রী প্রকল্প, যেটা 2018 সালে হয়। মেয়েদের বিয়ের জন্য এক সময় এককালীন 25,000 টাকা প্রদান করা হয়। মানবিক পেনশন প্রকল্প, মানবিক পেনশন প্রকল্প এটা 2018 সালে সূচনা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের মাসে 1000 টাকা করে পেনশনের ব্যবস্থা করা হয়। কৃষক বন্ধু প্রকল্প, এটা 2019 সালে সূচনা হয়। কৃষক বন্ধু প্রকল্প সূচনা হয় 2019 সালে। কৃষকদের আর্থিক অনুদান করা এবং 2 লক্ষ টাকা পর্যন্ত ব্যবস্থা করা হয়। জাগো প্রকল্প 2019 সালে সূচনা হয়। স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক 5,000 টাকা করে প্রদান করে তাদের কাজে সাহায্য করার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসাথী প্রকল্প চালু হয় 2020 সালে। বেকার যুবক যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে এককালীন ঋণ প্রদান করার ব্যবস্থা করা হয়। পথশ্রী প্রকল্প, এটা পথশ্রী প্রকল্প চালু হয় 2020 সালে। পুরনো সড়কের মেরামত করার ব্যবস্থা করা হয়। দুয়ারে সরকার, এটাও যথেষ্ট ইম্পর্টেন্ট। দুয়ারে সরকার প্রকল্প, দুয়ারে সরকারকে একটু ভালো করে করতে হবে। দুয়ারে সরকার প্রকল্প সূচনাকাল কবে? 2020 সালে। দুয়ারে সরকার এটা সূচনা হয় 2020 সালে। রাজ্যের সমস্ত মানুষের সরকারের পরিষেবা তাদের নিজ এলাকায় করার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের সমস্ত সরকারি পরিষেবা যাতে তারা তাদের নিজের এলাকায় পেতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। স্নেহের পরশ প্রকল্প, স্নেহের পরশ প্রকল্প এটা 2020 সালে চালু হয়। যে সমস্ত শ্রমিক ভিন রাজ্যে কাজ করে তাদের সাহায্য করার জন্য অর্থ প্রদান করা হয়। তারপরে তোমার বন্ধু প্রকল্প, অনেকগুলো প্রকল্প রয়েছে। বন্ধু প্রকল্প এটাও 2020 সালে। রাজ্যের তফসিলি জাতি উপজাতি মানুষদের বয়স 60 বছরের বেশি হলে তাদের মাসে 1000 টাকা করে প্রদান করা হয়। চা সুন্দরী প্রকল্প, চা সুন্দরী প্রকল্প 2020 সালে সূচনা হয়। চা বাগান শ্রমিকদের আবাস তৈরি করার জন্য আর্থিক সাহায্য করা হয়। হাসির আলো প্রকল্প, এটাও 2020 সালে সূচনা করা হয়। গ্রাম ও শহরের গরিব পরিবারকে 75 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এটা ভালো করে করবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প সূচনা হয় 2021 সালে। মেধাবী ছাত্রদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
10 লক্ষ টাকা পর্যন্ত ব্যবস্থা করা হয়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, খুব ইম্পর্টেন্ট লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, আমরা সবাই কম বেশি জানি এটা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সূচনা হয় এটা 2021 সালে। মহিলাদের স্বনির্ভর করে তুলতে 25 বছর বয়সী সকল মহিলাকে, মিনিমাম বয়স 25 হতে হবে, সকল মহিলাকে আর্থিক সাহায্য প্রদান করা হয় এবং মাসে 1000 টাকা, তফসিলি জাতি বা উপজাতির হলে মাসে 1200 টাকা পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করা হয় বা সরকার থেকে দেওয়া হয়। মা প্রকল্প, মা প্রকল্প সূচনা হয় 2021 সালে। দরিদ্র মানুষের মাত্র 5 টাকায় ডিম ভাত প্রদান করার জন্য রাজ্যের বিভিন্ন স্থানে মা ক্যান্টিন চালু করা হয়েছে। তারপরে গীতাঞ্জলি প্রকল্প, রাজ্যের প্রতিটি মানুষের আশ্রয়ের ব্যবস্থা করে। যেটা এই প্রকল্পগুলো মোটামুটি তাহলে একটু মাথায় রাখতে হবে। তাহলে যেগুলো বললাম, ভারত সরকারের কিছু প্রকল্প আছে। অটল পেনশন যোজনা 2015 সালে চালু হয়। এটি একটা গ্যারান্টি যুক্ত পেনশন স্কিম, যা অবসর গ্রহণের পর অসংগঠিত ক্ষেত্রের লোকদের আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্য অটল পেনশন যোজনা 2015 সালে চালু হয়। আত্মনির্ভর ভারত অভিযান 2020 সালের মে মাসে প্রকল্পটি চালু হয়। দেশের নাগরিকদের স্বাধীন এবং স্বাবলম্বী করে তোলায় এই প্রকল্পের মূলত উদ্দেশ্য ছিল। আয়ুষ্মান ভারত, যেটা 2018 সালে যোজনাটি চালু হয়। এই স্কিমটির উদ্দেশ্য সমাজে আর্থিকভাবে যারা দুর্বল তাদের সাহায্য করা এবং যাতে তারা স্বাস্থ্য সেবার সুবিধা পায়। বেটি বাঁচাও বেটি পড়াও 2015 সালে প্রকল্পটি চালু হয়। লিঙ্গ বৈষম্য ও নারী ক্ষমতায়নের উদ্বেগগুলিকে মোকাবিলা করার জন্য এই প্রকল্পটি ভারতে চালু করা হয়। তারপরে প্রধানমন্ত্রী ভারতের জনঔষধি পরিকল্পনা 2008 সালে নভেম্বর মাসে এই পরিকল্পনা হয়। জনসাধারণের কাছে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন ওষুধ সরবরাহের জন্য এই প্রকল্পের প্রবর্তন করা হয়। ডিজিটাল ইন্ডিয়া, এটা খুব একটা ইম্পর্টেন্ট বর্তমান, যেহেতু অনলাইন সিস্টেমের অনেক গুরুত্ব বাড়ছে। ডিজিটাল ইন্ডিয়া এই প্রকল্পটা 2015 সালে জুলাই মাসে চালু করা হয়। ভারত সরকার অনলাইন পরিকাঠামোর উন্নত করতে নাগরিকদের মধ্যে ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি বাড়ানোর জন্য এই উদ্যোগটা চালু করেছে। তারপরে জীবন জ্যোতি প্রকল্পনা 2015 সালে মে মাসে প্রকল্পটা চালু করে ভারত সরকার। নাগরিকদের মধ্যে জীবন বিমার অনুপ্রবেশ বাড়াতে এই প্রকল্প চালু করা হয়। তারপরে মৎস্য সম্পদ যোজনা, দেশের মাছ চাষী ও জেলেদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা 2020 সালে সেপ্টেম্বর মাসে এটা চালু করা হয়। 2015 সালে ভারত সরকার 10,000 টাকা পর্যন্ত ঋণ প্রদানের জন্য এই যোজনাটি চালু করেছে। তাহলে এই ধরনের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো কিন্তু করতে হবে। তাহলে আগামী সপ্তাহে যে কাজগুলো আমাদের মোটামুটি থাকবে সেটা হচ্ছে, তাহলে প্রথমেই বললাম ন্যাশনাল এডুকেশন পলিসি যাবতীয় পিডিএফ দিয়ে দেওয়া হবে। তারপরে সামাজিক প্রকল্প আমি মোটামুটি যেগুলো বললাম এই টাইপের। তারপরে বিতর্কমূলক কিছু প্রশ্নাবলী, সেগুলো কিন্তু এই বিতর্কমূলক প্রশ্নাবলী বা পার্সোনালিটি টেস্টের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু করতে হবে। ক্লাসরুম ম্যানেজমেন্ট, সেই সমস্ত এই কোশ্চেনগুলো আগের দিন কিছু বলেছি আমি। তাহলে আর কিছু প্রশ্ন, ডিসিশন মেকিং কিছু প্রশ্ন, সেগুলো কিন্তু দিতে পারে। আর বিতর্কমূলক কোনগুলো? বিতর্কমূলক হচ্ছে অনলাইন শিক্ষা ব্যবস্থা যেটা, বা সোশ্যাল মিডিয়া, এই ধরনের প্রশ্ন দিতে পারে। সোশ্যাল মিডিয়ার সুফল কুফল, এই সমস্ত টাইপের প্রশ্ন, বা কিশোরদের কিভাবে মানসিক স্বাস্থ্যহানি ঘটছে সোশ্যাল মিডিয়ার কারণে। তাহলে এই সমস্ত বিজ্ঞানের যুগে সাহিত্য পড়ার প্রাসঙ্গিকতা আছে কি নেই, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভালো করে করে যেতে হবে। বিতর্কমূলক প্রশ্নের মধ্যে বর্তমান শিক্ষা ব্যবস্থার একটি দিক উল্লেখ করো যেটি আপনি শিক্ষক হিসেবে পরিবর্তন হওয়া জরুরি বলে মনে করেন। তাহলে কে কি বলবে বলো? যে বর্তমান শিক্ষা ব্যবস্থার এমন একটি দিক উল্লেখ করো যেটি আপনি শিক্ষক হিসেবে পরিবর্তন হওয়া জরুরি বলে মনে করেন। কি হতে পারে বলো? তাহলে বর্তমান শিক্ষা ব্যবস্থার এমন একটা দিক তোমাকে বলেছে ওরা উল্লেখ করতে, যেটি আপনি শিক্ষক হওয়ার পরে পরিবর্তন করা আপনার কাছে জরুরি বলে আপনার মনে হয়। বলো, কেউ বলবে?
তাহলে মাথায় রাখতে হবে এই প্রশ্নের উত্তর এইভাবে দিতে হবে। তাহলে বর্তমান শিক্ষা ব্যবস্থা পুরোপুরিভাবে মনোবিজ্ঞান সম্মত এবং শিশু কেন্দ্রিক, কিন্তু শিক্ষা ব্যবস্থা শিশু কেন্দ্রিক হওয়া সত্ত্বেও কোথায় যেন শিশুরা শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। তাহলে মাথায় থাকবে যে শিক্ষা ব্যবস্থা শিশু কেন্দ্রিক হওয়া সত্ত্বেও কোথাও যেন শিশুরা শিক্ষার প্রতি সেই আকর্ষণটা হারিয়ে ফেলছে। তাদের পড়ার মধ্যে যে আনন্দ, সেই আনন্দ তারা অনুভব করতে পারছে না। আমি ঠিক এই জায়গাটিতে তাদের যে প্রচলিত গতানুগতিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে চাই। তাহলে শিশুদের শিক্ষাটাকে যেন বিনোদনমূলক করা যায়, তার জন্য যে সমস্ত উপকরণ ব্যবহার করা দরকার বা সামঞ্জস্য রাখা দরকার সেগুলো আমরা অন্তর্ভুক্ত আমি করব, এবং শিক্ষার্থীদের প্রতি স্নেহ ও তাদের পড়াশোনার প্রতি যাতে আগ্রহ বেড়ে যায় সেই চেষ্টা আমি করব। তাই আমি শেখাকে, পড়াকে বা জানাকে শিশুর কাছে আরো আনন্দদায়ক করে তুলতে চাই। তাহলে বর্তমান দিনে যে শিক্ষার্থীদের প্রতি স্নেহ, আবেগ, এই সমস্ত গুলো কিন্তু অনেকটা কমে গেছে। তাহলে শিক্ষার্থীদের প্রতি তাদের প্রতি আগ্রহ, তাদের স্নেহ, ভালোবাসা, এই সমস্ত গুলো যদি দেওয়া হয় তাহলে সেই শিক্ষকের কাছে তারা কিন্তু পড়াশোনাটা অনেক বেশি আনন্দের বলে মনে করে। তাহলে এই পড়াশোনার মধ্যে যেন তারা আনন্দটা খুঁজে পায়, এইভাবে বলতে পারে। তারপরে নম্বর না গ্রেড, কোনটা বেশি যুক্তযুক্ত? তাহলে নম্বর দেওয়া উচিত না গ্রেডেশন করা উচিত, কোনটা আপনার কাছে বেশি যুক্তিযুক্ত? তাহলে এর উত্তর কিভাবে বলবে? যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে নাম্বারের দিক থেকে গ্রেডেশন বেশি যুক্তিযুক্ত। কারণ হিসেবে আমি বলতে পারি 2-4 নম্বরের পার্থক্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য তৈরি করা যায় না, বা এই পদ্ধতিতে শিক্ষার্থীদের সঠিকভাবে মূল্যায়ন করাও সম্ভব নয়। কিন্তু গ্রেডেশন পদ্ধতিতে শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে যদি ভাগ করা যায় তাহলে গ্রেডেশন ভাগ করা সম্ভব হয় বা বিভাজন করা যায়। ফলে গ্রেডেশন পদ্ধতিতে একটি শিশু শ্রেণীতে সঠিক অবস্থানও জেনে নেওয়া যায়। আবার শিশুদের মধ্যে মন খারাপের কোনো বিষয়গুলো থাকে না। ফলে শিশুদের মূল্যায়নের ক্ষেত্রে নাম্বার পদ্ধতির চেয়ে গ্রেডেশন পদ্ধতি বেশি মনোবিজ্ঞান সম্মত। এরপরে কোশ্চেনটা যদি এরকম দেয় যে আপনি কি শিক্ষার্থীদের শাস্তি দানের বিষয়টিকে সমর্থন করেন, সেক্ষেত্রে কি উত্তর হবে? আপনি কি শিক্ষার্থীদের শাস্তি দানের বিষয়টিকে সমর্থন করেন? এর উত্তর কিভাবে দিতে হবে? শিশু শিক্ষার্থীদের শাস্তি দানের বিষয়টিকে আমি একেবারেই সমর্থন করি না। শিক্ষার অধিকার আইন, রাইট টু এডুকেশন অ্যাক্ট, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে কোনো শাস্তি গ্রহণযোগ্য নয়। কোনোভাবেই শিশুদের মনে ভয়, ভীতি, এই সমস্ত জিনিসের সঞ্চার করা যাবে না। শিশুদেরকে ভালোবেসে আনন্দের মধ্যে রেখে নতুন কোন বিষয় শেখাতে হবে বা তার শিক্ষাদান করতে হবে। তাহলে এইভাবে উত্তরটা কিন্তু দিতে হবে। আপনি বিদ্যালয় শহরে চান না গ্রামে? তাহলে যদি এই কোশ্চেন দেয় যে আপনি বিদ্যালয় শহরে না গ্রামে চান, তাহলে আপনি বিদ্যালয় শহরে না গ্রামে কোথায় চান? তাহলে এই ক্ষেত্রে উত্তরটা কিভাবে বলতে হবে? যে শিক্ষকতা যেহেতু একটা মহান পেশা, এই পেশার সঙ্গে আমি যুক্ত হতে চাই, আর এর জন্য আমি নিজেকে তৈরি করেছি বা প্রস্তুত করেছি। এই পেশার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমি শহর বা গ্রাম নয়, পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে যেতে প্রস্তুত। তাহলে এইভাবে বলতে হবে, যেহেতু আমি শিক্ষকতা করতে চাই সেই কারণে আমি শহর বা গ্রাম, পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে যেতেই প্রস্তুত। তবে আমি ব্যক্তিগতভাবে শহরের তুলনায় গ্রামের স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করাটা বেশি পছন্দ করি। কেন? তার কারণ হচ্ছে শহরের বাচ্চারা
বাচ্চারা যতটা আধুনিক শিক্ষা ব্যবস্থা পাচ্ছে বা শহরের শিশুরা বিভিন্ন সুবিধা থেকে শিক্ষায় যতটা এগিয়ে, সেই তুলনায় গ্রামের বাচ্চারা বিভিন্ন অসুবিধার কারণে আধুনিক শিক্ষায় অনেকটাই পিছিয়ে। আমি গ্রামের বাচ্চাদের মধ্যে আধুনিক মানের শিক্ষা সঠিকভাবে দিতে চাই, তার জন্য আমি গ্রামের স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করতে চাই। হলো, এইভাবে উত্তরটা দিতে হবে। বিদ্যালয়ের জন্য বিশেষ কিছু কি করবেন? এই কোশ্চেন যদি করে বিদ্যালয়ের জন্য বিশেষ কিছু কি করবেন, সেক্ষেত্রে কি বলবে? পরের কোশ্চেন, বিদ্যালয়ের জন্য বিশেষ কিছু কি করবে? বিশেষ কিছু কি করবে? এই কোশ্চেন যদি দেয়, তাহলে বিদ্যালয়ে শিক্ষকতার মতো মহান পেশার সঙ্গে যুক্ত হওয়ার পর আমার প্রথম এবং প্রধান কাজ হবে শিক্ষার্থীদের সঠিক রূপে শিক্ষা দেওয়া। তাহলে বিদ্যালয়ে শিক্ষকতার মতো এই যে পেশা, এতে যুক্ত হওয়ার পর আমার প্রথম ও প্রধান কাজ হবে শিক্ষার্থীদের সঠিক রূপে শিক্ষা দেওয়া এবং তাদের যাতে সর্বাঙ্গীন বিকাশ ঘটে সেই দিকে নিজেকে পুরোপুরি নিয়োজিত করা আমার কর্তব্য এবং তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নতি কিভাবে ঘটানো যায় তার চেষ্টা চালিয়ে যাব এবং সমাজের সার্বিক স্তরে বিদ্যালয়ের গুণগত মান ও সুনাম বৃদ্ধির জন্য বিভিন্ন পরিকল্পনা নির্ধারণ করে তার সঠিক ও ফলপ্রসূ রূপদান করাই আমার প্রধান লক্ষ্য হবে। স্কুলে কি ধর্মগ্রন্থ পড়ানো উচিত? পরের কোশ্চেন, তাহলে স্কুলে কি ধর্মগ্রন্থ পড়ানো উচিত? কি উত্তর হবে? স্কুলে ধর্মগ্রন্থ পড়ানো যাবে কি যাবে না? তাহলে এর উত্তর কিন্তু এইভাবে তোমাকে বলতে হবে। উচিত অনুচিতের প্রসঙ্গে আমি ঠিক এই বিষয়টা আমি যাচ্ছি না, তবে নীতিবোধক গল্প হিসেবে বা উপদেশমূলক গল্প হিসেবে জীবনী শক্তিকে মানুষকে সঠিক রূপে ভরপুর করার জন্য, মানবিক সত্তার বিকাশ ও মনুষ্যত্ব বোধকে আরো সামাজিকীকরণ করার জন্য স্কুলে বিভিন্ন ধর্ম থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ নিয়ে স্কুলে পড়ানো যেতে পারে। এতে করে মানুষের মধ্যে যেমন সহনশীলতা, পর ধর্মের প্রতি সহিষ্ণুতা, অন্যের ধর্মকে সঠিকভাবে জানার প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে অনেকটাই বাড়বে এবং এতে করে সামাজিক অবক্ষয়, হিংসা, বিদ্বেষ, বিভিন্ন সামাজিক সমস্যা অনেক অংশেই কমে যাবে। তারপরে যদি কোশ্চেন দেয় তোমাকে কোন জিনিসটা রাগিয়ে তোলে, রাগ করা কি উচিত? তাহলে তোমাকে কোন জিনিসটা রাগিয়ে তোলে, রাগ করা কি উচিত? তাহলে এই কোশ্চেনের উত্তর তোমাকে পরের কোশ্চেন, তোমাকে বা আপনাকে বলবে, আপনাকে কোন জিনিসটা রাগিয়ে তোলে, কোন জিনিসটা রাগিয়ে তোলে? রাগ করা কি উচিত? রাগ করা কি উচিত? তাহলে এই প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে? তাহলে রেগে যাওয়া হলো মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি। কেউ সহজে রাখতে চায় না যতক্ষণ না সেই রকম পরিবেশ তৈরি হয়। আমি সবসময় শিশুকে শান্ত, তাহলে তো সবসময় কি বলতে হবে? আমি সবসময় মিশুকে এবং শান্ত থাকার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাগ হয়, যেমন করাপশন, নারী নির্যাতন, এই সমস্ত ক্ষেত্রে। এক্ষেত্রে আমি রাগটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিষয়গুলি বন্ধ করার চেষ্টা করি। আপনার শক্তি এবং দুর্বলতার জায়গাগুলো বলুন। এই কোশ্চেন যদি দেয় যে আপনার শক্তি এবং দুর্বলতার জায়গা, আপনার শক্তি ও দুর্বলতার
জায়গাগুলি বলুন। তাহলে কি বলতে হবে? প্রতিটি মানুষের মধ্যেই কিছু স্ট্রেংথ এবং উইকনেস থাকে, আমার মধ্যেও তেমন আছে। আর আমি আত্মসমালোচনা করে দেখেছি ঠিক কোন জায়গাতে আমি শক্তিশালী এবং কোন জায়গাগুলিতে আমি দুর্বল। আমার শক্তি হলো আমি একজন সৎ, নমনীয়, কঠোর পরিশ্রমী, আশাবাদী মানুষ। দেশ ও জাতির বৃহৎ সেবায় নিয়োজিত প্রাণ। মানুষকে মানব সম্পদে পরিণত করা আমার জীবনের অন্যতম ব্রত বা উদ্দেশ্য। দেশ ও জাতিকে দশের সাথে সময় উপযোগী করে জ্ঞানী বিজ্ঞানে উন্নত করা এবং তেমন জীবন শক্তিকে ভরপুর একটি জাতি গঠন করাই আমার লক্ষ্য। এটা হলো আমার শক্তি। আমার দুর্বলতা বলতে গেলে আমি খুব আবেগপ্রবণ, স্পষ্টভাষী, সময় সচেতন এবং স্নেহপ্রবাদ। তাহলে এইগুলো হচ্ছে আমার দুর্বলতা। দুর্বলতা পয়েন্ট কি বলা যেতে পারে? খুব আবেগপ্রবণ, স্পষ্টভাষী, সময় সচেতন, স্নেহপ্রবাদ। দেশ ও জাতির ক্ষতি করছে এমন কোনো বিষয় আমাকে খুব আঘাত দেয়, যেমন স্ক্যাম, করাপশন, নারী নির্যাতনের মতো এই সমস্ত বিষয়গুলো দেখলে খুব রেগে যায়। এক্ষেত্রে রাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এই সমস্ত বিষয়গুলি বন্ধ করার চেষ্টা করি। এরপরে কোশ্চেন হতে পারে যে আপনি কোন পার্টিকে ভোট দিলেন? আপনি কোন পার্টিকে ভোট দিলেন? এগুলো সব আগের বছর ধরেছে। আপনি বিগতবারে কোন পার্টিকে ভোট দিলেন? তাহলে এক্ষেত্রে কি বলতে হবে? যেহেতু আমি ভারতীয় নাগরিক, আমার বয়স 18 চাইতে বেশি, সুতরাং ভোট দেওয়া আমার গণতান্ত্রিক কর্তব্য। আর ভোট দেওয়ার পর তার সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখা আমার কর্তব্য। আর তার জন্যই আমি এই ব্যাপারে কিছু জানাতে পারবো না, দুঃখিত স্যার। তাহলে এইভাবে কিন্তু কোশ্চেনগুলোর উত্তর, তাহলে সিচুয়েশন বা তাহলে এগুলো বললাম, এই ধরনের প্রশ্ন, বিতর্কমূলক প্রশ্নগুলো দেখতে হবে ভালো করে। আর তাহলে পরের দিন যে টপিকগুলো থেকে একটু প্রশ্ন রেডি করে নেবে, সামাজিক প্রকল্প, বিতর্কমূলক প্রশ্নগুলি, মিড ডে মিল, তারপরে নোবেল পুরস্কারের বিষয়, তাহলে এবছরে কে কোন বিষয়ে নোবেল পুরস্কার পেল, পার্সোনালিটি টেস্টের প্রশ্ন, ক্লাসরুম ম্যানেজমেন্টের যাবতীয় প্রশ্ন, এইগুলো। আর আগামীকাল ডেমোর বিষয়টা আগামীকাল দেখা হবে, ডেমো কিভাবে করতে হবে না হবে, ডেমোর বিষয়গুলো আগামীকাল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আরো কোনো বক্তব্য? স্যার বলছি যে কোয়েশ্চেন গুলো আলোচনা করলেন সেগুলোর উপরে যদি কিছু পিডিএফ নোটস দিতেন তাহলে ভালো হয়। আর যেটা বলছিলেন যে আগের পিডিএফ গুলো তোমাদের একটু সমস্যা হচ্ছে পেতে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। স্যার বলছিলাম যে ওই প্র্যাকটিক্যালের যে জায়গাটা বললেন ওইগুলো যদি একটু কিছু নোটস দিতেন তাহলে ভালো হয়, বা কোথা থেকে পড়বো এত কম সময়ে। কিন্তু আমরা কলেজের যারা ছিলেন, প্রফেসর ছিলেন, তারা কিন্তু প্র্যাকটিক্যালের বিষয়ের উপরে কোশ্চেন করেছে 2016 তে বেশি। ধরো ওইখানে বললাম ইন্টারভিউ কাউকে হয়তো ভীষণ কোশ্চেন করতে পারে, আবার কাউকে কোনো কোশ্চেন না করতেও পারে, মানে একটা দুটো করে ছেড়ে দিতে পারে। কারণ হয়তো ইন্টারভিউ 2 মিনিট হতে পারে, 3 মিনিট হতে পারে, আর ডেমো এরকম 2-3 মিনিট, টোটাল 6-7 মিনিটে পুরো করতে কমপ্লিট হতে পারে, আবার কারো হয়তো 15 মিনিট লাগতে পারে। সেই জন্য আমার যেটা বক্তব্য, যেন ডেমোর বিষয়টা অন্তত টানা 15 মিনিট রেডি করে যাওয়া যায়। হঠাৎ করতে করতে যে আমি আর বলতে পারছি না, এক জায়গায় আর্টিকেল রিলেশন ডিসিপ্লিনারি ব্যাপার হবে। হ্যাঁ, ডিসিপ্লিনারি প্রথমের দিকে যারা তাদের হয়তো একটু বেশি সময় দেবে, কিন্তু বিকাল যত গড়িয়ে পড়বে তখন কিন্তু ওনাদের ধৈর্য আর থাকবে না। ওনাদের ধৈর্য থাকবে না, তখন জাস্ট 2-3 মিনিট করে বলবে ছেড়ে দাও, বাদ দাও। তো প্রথম দিকে যাদের পড়বে, এবার কার প্রথমে পড়বে কার লাস্টে পড়বে সেটা তো হয়তো জানে না। সেই জন্য অন্তত 15 মিনিটের মতো যেন কন্টিনিউ করা যায়, সেইভাবে নিজেকে প্রিপেয়ার করে যেতে হয়। 15 মিনিটের মতো প্রিপেয়ার করে যেতে হবে, বা 10 মিনিটের মতো অন্তত যেন মিনিমাম কন্টিনিউ করা যায়। যদি বলে ঠিক আছে তুমি করে যাও, কিছু বলছে না, তখন কিন্তু থামা যাবে না।
তো ওনারা যদি বলে যে না ঠিক আছে আর বলতে হবে না, তখন সব করে দেবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আগামী উইকের মধ্যে তাহলে তোমরা রেডি করবে। ন্যাশনাল এডুকেশন পলিসি, তারপরে 8টি রাইট টু এডুকেশন অ্যাক্ট, তারপরে সামাজিক প্রকল্প, তারপরে বিতর্কমূলক প্রশ্নগুলি, তারপরে মিড ডে মিল সম্পর্কে রেডি করতে হবে। আচ্ছা, নোবেল পুরস্কার কে কোন বিষয়ে বছরে পেয়েছে সেই সমস্ত, বিশেষ করে সায়েন্সে যারা ফিজিক্স বা কেমিস্ট্রি, আমাদের যেহেতু ফিজিক্যাল সায়েন্সে পেয়ে, আর এখানে ফিজিক্সের এবং কেমিস্ট্রি কে কোন বিষয়ে নোবেল পেয়েছে সেগুলো তো দেখবে। আর বেশি করে গুরুত্ব দেবে ফিজিক্স কেমিস্ট্রি বিষয়ে। ক্লাসরুম ম্যানেজমেন্টে যে সমস্ত পিডিএফ দেওয়া হবে এগুলো নিজেরা রেডি করবে। আর ক্লাসের ডেমো আগামী কাল দুটো ডেমো আমি আলোচনা করব, মানে কেমন ভাবে করতে হয় সেটা এখানে বলে দেওয়া হবে বা দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে করতে হবে। 1 মিনিট ধরে ইন্ট্রোডাকশন, তারপরে মোটিভেশনের জন্য 1 মিনিট, এই সমস্ত বিষয়গুলো কোন বিষয়গুলো দিয়ে আগে শুরু করতে হবে, এই সমস্ত বিষয়গুলো ডেমোর বিষয়গুলো আগামী কাল ক্লাসে এগুলো আলোচনা করা হবে। কালকের ক্লাসটা কখন হবে? কালকে বিকেলে ছিল, বিকালে মনে হয় কালকে হবে না, ওটা রাত্রে করতে হবে। বিকালবেলা সময়টা হয়ে উঠবে না হয়তো, সেই জন্য ওটা হয়তো কাল আগামীকাল আর রাতে এরকম 9টার পরে দিকেই হবে। ঠিক আছে, রাতে হলে ভালো হয়। হ্যাঁ, রাত্রে হবে, রাত্রে 9টার দিকেই হবে। তাহলে আমি সব কোশ্চেন করাচ্ছি না, মানে মোটামুটি কেমন ধরনের হতে পারে সিচুয়েশন বেস বা বিতর্কমূলক প্রশ্ন। আর যেগুলো বললাম বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়া বা এই সমস্ত, যেহেতু স্টুডেন্টরা ভীষণ ঝুঁকছে সোশ্যাল মিডিয়া, এর উপরে কিন্তু বলতেই পারে যে সোশ্যাল মিডিয়া কি যুবকদের মানসিক স্বাস্থ্য হোক বা পড়াশোনার উপরে কেমন প্রভাব ফেলছে, ভালো না খারাপ। সেক্ষেত্রে বক্তব্য, এই সমস্ত বিতর্কমূলক প্রশ্নগুলো, বিজ্ঞানের যুগে সাহিত্য চর্চা কি আদৌ প্রয়োজন আছে বলে মনে হয়? তুমি তো একজন বিজ্ঞানের ছাত্র, কি মনে হয়? এই সব টাইপের প্রশ্ন সব রকম মোটামুটি রেখে ধরুক না ধরুক করে যেতে তো ক্ষতি নেই, সেই জন্য এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। তারপরে বর্তমানে যারা সায়েন্সের ফিজিক্সের বিশেষ করে এআই দিয়ে কোশ্চেন দিতে পারে, যে এআই বর্তমান এত যে ডেভেলপ করছে, মানুষ কর্মহীন হয়ে পড়ছে, তাই এআই এর প্রভাব ভালো প্রভাব না খারাপ প্রভাব, সেই সমস্ত এআই থেকেও প্রশ্ন করতে পারে। আমরা সায়েন্সের স্টুডেন্ট যেহেতু, সুতরাং সায়েন্সের স্টুডেন্ট কাছে এই কতটা সচেতন সে ধরতেই পারে এই সমস্ত বিষয়গুলো। সেই জন্য আমি বলবো এই সমস্ত বিষয়গুলো নিজের একটু গুছিয়ে দেখে যেতে হবে, ইনফরমেশন গুলো একটু ভালো করে জানতে হবে যে এআই কিভাবে মানুষের কাজের উপরে প্রভাব ফেলছে। তো এই সমস্ত বিষয়গুলো একটু গুরুত্ব দিতে হবে ভালো করে। যেটা বললাম 2-3 মিনিটে হয়তো ইন্টারভিউ হবে, আর মেন দেখবে ডেমোতে বডি ল্যাঙ্গুয়েজ কেমন দেখবে, আই কন্টাক্ট কেমন আছে, তারপরে কথা বলছে কেমন ভাবে, এইগুলো দেখলেই কিন্তু মোটামুটি ওনারা বুঝে যাবে। আবড়ানোর কিছু নেই, একদম সিম্পল ভাবে যে ওনারা সামনে রয়েছেন মানে ওনারা ভীষণ সবকিছু বোঝেন এরকম কিন্তু না। ওনাদের থেকে বরঞ্চ কিছু কিছু রয়েছে যারা সবসময় টিউশন পড়াচ্ছে বা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াচ্ছে, তাদের কিন্তু এক্সপিরিয়েন্স বা ডেপথ অনেকটা বেশি, কারণ ওনারা তো কলেজে যখন থাকে চর্চা ছেড়ে যায়। যেমন বললাম হাবড়া কলেজের স্যারেরা যারা ছিল ওনারা মূলত প্র্যাকটিক্যালটা বেশি করে গুরুত্ব দেয়, প্র্যাকটিক্যাল বলে, তার জন্য ওনারা প্র্যাকটিক্যালের উপরে কোশ্চেন ধরেছে, মানে যে পার্টটার উপরে স্ট্রং ওনারা সেই দিকে কোশ্চেন ধরার চেষ্টা করে। এবার ওটা কপালের উপরে ডিপেন্ড করবে কাকে কোন জায়গা থেকে যে প্রশ্ন ধরবে, সেটা অনেকটা কপালের উপরে নির্ভর করে। কিন্তু আমাদের যেটা প্রিপারেশন আমাদের জায়গায় আমাদের কিন্তু ঠিক থাকতে হবে, বুঝেছো? আর যদি বাড়ি ছোট বোর্ড থাকে, বোর্ডের সামনে এখন নিজে 2-1বার প্র্যাকটিস করতে হবে ডেমো ক্লাসগুলো। নিজে প্র্যাকটিস করলে নিজেই বুঝতে পারবে যে কোথায় আমার জড়তা রয়েছে, সেই জড়তাটা আমি কাটিয়ে 2-1বার এরকম